নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ব্যাংককের একটা ব্যস্ত সকালে আমি দাঁড়িয়ে রয়েছি আমার যে হোটেলটা ছিল এই দুদিন ব্যাংককে। আজকে আমার থার্ড ডে থাইল্যান্ড ট্রিপের। আজকে আমি যাচ্ছি হচ্ছে ক্র্যাবি। তো সন্ধেবেলায় ফ্লাইট 6টার সময়, তো এখন হাতে একটু সময় আছে, তাই হোটেলে চেক আউট করলাম। চেক আউটের টাইম হচ্ছে দুপুর 12টা। তো চেক আউট করলাম এক্স্যাক্টলি। তারপরে এখন বাজে হচ্ছে 12টা 11। এখন একটু আশপাশে ঘুরবো, একটু টাইম কিল করে ওই 3টে নাগাদ এয়ারপোর্টে যাব। এখন লাঞ্চও করতে হবে। তাহলে আজকে আমি কি করব আর কিভাবে এখান থেকে ক্র্যাবি যাচ্ছি সব কিছু দেখতে গেলে আমার এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আমার থাইল্যান্ডের থার্ড ডে জার্নি। আপনারা যারা আমার চ্যানেলের সাথে অলরেডি যুক্ত আছেন, আশা করছি আমার এই থাইল্যান্ডের সফরে অলরেডি সামিল হয়ে গেছেন এবং আগের 3টে ভিডিও আপনারা দেখে ফেলেছেন। কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার সফর এবং তার সাথে ব্যাংককে প্রথম 2টো দিন আমি কোথায় কোথায় গেছি, কিভাবে ঘুরেছি, সমস্ত ইনফরমেশন কিন্তু আগের 3টে ভিডিওতে আমি শেয়ার করেছি। তাই যদি কেউ ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই হোটেল মানে heaven@4, এই হোটেলটার সমস্ত রকম অ্যাগোডা বা বাকি জায়গায় কোথায় কোথায় কীরকম রেটিং আছে সব সার্টিফিকেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমাদের চেক আউট করার টাইম হয়ে গেছে, তাই একটু রিসেপশনেই বসে রয়েছি। হোটেলটা বাইরে থেকে দেখে কিন্তু অতটা ইমপ্রেসিভ নাও মনে হতে পারে, বাট ভেতরে ঢুকে কিন্তু হোটেলটা খুব সুন্দর। মানে খুব এদের মেনটেনেন্স হোটেলের কিন্তু ভীষণ ভালো। আর সব থেকে বড় হচ্ছে এই যে হাউসকিপিং স্টাফ বা অন্য কিছুর পেছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি এখানকার ম্যানেজার, খুব হাসি খুশি বাই। তো উনি কাল থেকে অনেক কিছু বলে দিচ্ছিলেন এটা ওটা। তো ওভারঅল কিন্তু আমি বলবো এই হোটেলটা অ্যাগোডাতে 8.3 রেটিং আছে। তো আপনারা চোখ বন্ধ করে এটাকে বুক করতে পারেন। এই হোটেল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই রয়েছে সিয়াম প্যারাগন শপিং মল। এখন সেখানেই যাব। গ্র্যাব বুক করেছি, মানে বাইক, সেটা আসছে। এই যে এখানকার গ্র্যাব বাইকে চেপেছি। এখন আমি এসেছি হচ্ছে সিয়াম প্যারাগন। এটা নানার প্লাজার মানে যেখানে আমরা রয়েছি সেখান থেকে একদমই কাছে। মানে আমরা গ্র্যাবে করেই চলে এলাম। গ্র্যাবে পড়লো হচ্ছে 20 ভাট। মানে গ্র্যাব মানে হচ্ছে বাইকে করে, যেটা আমাদের ওখানে র্যাপিডো, সে সেম জিনিস। তো 20 ভাট লাগলো। এবার এখানে মেন আকর্ষণ হচ্ছে এই যে পেছনে টিকিট কাউন্টার আছে সি লাইফ, মানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, যেটা আপনারা দেখেন যে জলের তলা দিয়ে হেঁটে যাওয়া, চারিদিকে শার্ক এবং অন্য সমস্ত কিছু সেই ভেসে ভেসে বেড়ায়, আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম যেটা। তো সেখানে দেখলাম যে সেটার টিকিট হচ্ছে 890 ভাট। সেটা হচ্ছে শুধু হেঁটে চলে বেড়ানোর জন্য, এবং আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু খাবার দাবার স্ন্যাক্স ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে 1590 ভাট করে পড়ছে। তো আমার কাছে একটু বেশি লাগছে, তো সেই জন্য আমি আর ওটাতে যাব না। কিন্তু আমি এই জায়গাটাতে ঘুরতে এসেছি কারণ যেহেতু আজকে ফ্লাইট সন্ধ্যের দিকে, অনেকটা টাইম আছে। তো এখানে লাঞ্চ করব আর এটা শপিং মল একটু ঘুরেও নেব। তো দেখি সিয়াম প্যারাগনটা কীরকম। এটা হচ্ছে সেই সি লাইফের এন্ট্রি, নিচে রয়েছে। তো একবার গিয়ে দেখে তো আসি যে কীরকম জায়গাটা। এটা হচ্ছে আন্ডার ওয়াটার সি লাইফ। এটা সিয়াম প্যারাগনে রয়েছে যেরকম বললাম। নিচে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে পেছনে দেখুন অনেকে টিকিট কাটছে। তো এখান থেকে ডিরেক্টলি এসে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। এরই ভেতরেই কিন্তু রয়েছে মাদাম তুসো তো মিউজিয়াম, যেখানে আপনারা চাইলে প্রচুর ছবি টবি তুলতে পারেন। ওখানে টম ক্রুজের ছবি রাখা আছে, আমি ওখানে একটু ছবি তুলে নিয়েছি। যেটা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডাল্টদের জন্য টিকিট 1500 ভাট আর বাচ্চাদের জন্য 1227 ভাট। এবার এখানে কিন্তু নানা রকমের কম্বো রয়েছে। এইখানে মনে হচ্ছে কোনো ইনস্টিটিউশন থেকে নিয়ে এসছে স্টুডেন্টদের।
তো সব লাইন করে বসাচ্ছে আগে। হয়তো এখানে কোনো সিনেমা দেখানো হবে বা হয়তো কাউন্টিং করে ভেতরে নিয়ে যাওয়া হবে, ওই জন্য জায়গাটাকে পুরো বন্ধ করে দেওয়া হলো। আপনারা যদি বিটিএস ট্রেনে করে এখানে পৌঁছাতে চান তাহলে স্টেশনের নাম হচ্ছে সিয়াম বিটিএস স্টেশন। তো এটা একদম তার পাশেই। এই সিয়াম প্যারাগনের মধ্যে কিন্তু প্রায় 250-রও বেশি শপ আছে, তাই চারপাশে ঘুরে বেড়াতে বেড়াতে এই সেকেন্ড ফ্লোরে এসে আমি তো অবাক। মানে এই প্রথমেই চোখে পড়লো এই টেসলা গাড়ির শোরুমটা। মানে টেসলা গাড়ি যদিও এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, তবুও আমি কখনো দেখিনি, তাই এটা দেখে এক নম্বর কথা ভীষণ একটা এক্সাইটেড ফিল করছি। তার সাথে সাথে দেখলাম শুধু টেসলাই নয়, এখানে রোলস রয়েস থেকে শুরু করে ল্যাম্বরগিনি, পর্শে, মানে প্রত্যেকটা ভালো ভালো গাড়ির শোরুম রয়েছে। এবং আমি জাস্ট কিছু কিছু গাড়ির দাম লেখা ছিল, সেগুলো যখন কনভার্ট করছিলাম জাস্ট মাথা ঘুরে যাচ্ছিল। তবে গাড়িগুলো এত সুন্দর যে সত্যি মানে আপনি যদি কার লাভার হন তাহলে তো অবভিয়াসলি মানে এখানেই অনেকটা সময় যাবে। আর আমি একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু আমার যথেষ্ট মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গাড়িগুলো দেখি। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে আবার আমরা চললাম আমাদের হোটেলের দিকে, কারণ এবার সত্যি সত্যি এয়ারপোর্টে না গেলে লেট হয়ে যাবে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, আমাদের এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখান থেকে ক্র্যাবির ফ্লাইট ধরবো। 5টার সময় ছিল বিকালবেলা ফ্লাইটটা, রিশিডিউল হয়ে 6টা হয়ে গেছে, তাই একটু লেট করে বেরিয়েছি। 3টে নাগাদ বেরিয়েছি, কিন্তু অন দ্য ওয়েতে আছি। যদিও এইটা দেখতে পাচ্ছেন এটা এক্সপ্রেসওয়ে, মানে এয়ারপোর্টে পৌঁছানো। এইটা নেওয়ার জন্য কিন্তু 90 ভাট এক্সট্রা টোল লেগেছে, প্লাস ক্যাবের ভাড়া পড়েছে 315 ভাট, অলমোস্ট 400-র ওপরে। তো এটা এমনি মোটামুটি এরকমই রেট পড়ে যদি আপনারা যান। তবে আমরা যেদিন এলাম সেটাতে বাস আর মেট্রো করাতে একটু কম হয়েছিল, একটু ব্রেক জার্নি হয়, বাট এটা করলে আপনাদের এই 400 থেকে 450 এরকম টাকায় পড়বে। টার্মিনাল 1-এ নামিয়ে দিয়েছে, একটু হেঁটে টার্মিনাল 2-তে যাচ্ছি। ওখানে থাই এয়ার এশিয়ার কাউন্টার থেকে বোর্ডিং পাসটা নিতে হবে। ওয়েব চেক ইন করাই আছে, তাড়াতাড়ি যাচ্ছি, একটু লেট করে ফেলেছি। এখানে এই যে এসআরটি রেড লাইন আছে, এটার ঠিক উপরেই। যদি আপনারা এসআরটি দিয়ে আসতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন। ফ্লাইটটা যেরকম বললাম 1 ঘন্টা রিশিডিউল হয়ে পিছিয়ে গেছে, 6টা থেকে হয়েছে। তো এখন মোটামুটি 5:30 বাজে, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। সূর্যাস্ত দেখতে দেখতে ব্যাংকককে বাই বাই করে আমরা উড়ে চললাম ক্র্যাবির পথে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই যে ফ্লাইট ফেয়ারটা মানে ডিএমকে থেকে ব্যাংকক থেকে ক্র্যাবির, এইটা আমাদের পড়েছে 3,890 টাকা, এবং এটা আমরা কেটেছি এয়ার এশিয়ার সাইট থেকে। সত্যি কথা বলতে লাস্ট 2 দিন ব্যাংককে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, সেই জন্য অনেকটা ক্লান্তিও রয়েছে। এবং তার সাথে সাথে এরকম পড়ন্ত বিকেলের একটা বাইরের শোভা দেখতে দেখতে চোখটা যেন আস্তে আস্তে আপনিই বুঝে আসছে। এটা দেখে একটাই জিনিস মাথায় আসছে, कहीं दूर जब दिन ढल जाए
सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। লোকাল টাইম 7:30, নেমে গেছি হচ্ছে ক্র্যাবি এয়ারপোর্টে। ফ্লাইটে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগলো। এয়ারপোর্টে নেমেই মনে হচ্ছে যে কখন ক্যাবটা বুক করব আর কখন হোটেলে গিয়ে একদম রেস্ট নেব, কারণ চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে কতটা টায়ার্ড। গ্র্যাবে কিন্তু এখানে অনেকটা ভাড়া দেখাচ্ছিল, প্রায় 540 ভাট, কিন্তু এখানে অনেক মিনি ভ্যান রাখা আছে। যখনই বেরোবে, মানে আপনারা যখন বেরোবেন ক্র্যাবি এয়ারপোর্ট থেকে, দেখবেন অনেকে ডাকছে শেয়ার ক্যাবের জন্য, তো ওটাকে অ্যাভয়েড না করে একটু কথা বলবেন। যেমন 150 ভাট করে ডিরেক্টলি হোটেলে কিন্তু আমাদের ড্রপ হবে। এবার হয়তো শেয়ার বলে একটু নামাতে নামাতে যেতে পারে, বাট এটা অনেকটা কিন্তু সেভিংস হবে। এই ধরনের যে মিনি ভ্যানগুলো রয়েছে, যেখানে প্রায় 8 থেকে 10 জন বসার একটা ক্যাপাসিটি রয়েছে, সেই রকম ভ্যানগুলো করে কিন্তু এখানে শাটেল সিস্টেমে ক্র্যাবির এয়ারপোর্ট থেকে, আমরা তো এখন যাচ্ছি হচ্ছে আওনাং বিচের ধারে আমাদের হোটেল, তো এখানে বেরোনোর পরেই ওনারা আপনাদের হোটেলের নাম জিজ্ঞাসা করবেন এবং প্রত্যেকটা জোনের আলাদা আলাদা কিন্তু শেয়ার সিস্টেমে গাড়ি রয়েছে, তো আপনাকে সেই রকমভাবে সেই গাড়িতেই বসানো হবে এবং ভীষণ সিস্টেমেটিক ব্যাপারটা। আপনারা প্রথমে 150 ভাট ওনাদেরকে দিয়ে দেবেন এবং সেইটা করে কিন্তু আপনারা একদম আপনাদের হোটেলের গেটের সামনে নামতে পারবেন। ক্র্যাবির এয়ারপোর্ট থেকে এই আওনাং বিচের দূরত্ব হচ্ছে এই 27-28 কিলোমিটারের মতো, তাই সময় মোটামুটি লাগার কথা 34 থেকে 40 মিনিটের মতো, কিন্তু আমরা যেহেতু এই শেয়ারের গাড়িতে যাচ্ছি, তো আশা করছি 1 ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। এটাই হচ্ছে সেই ক্র্যাবির ফেমাস আওনাং বিচ এবং আমাদের হোটেল রয়্যাল নাকারা এই বিচ থেকে মাত্র কিন্তু 200 মিটার দূরে, মানে জাস্ট হেঁটে হেঁটেই বিচে আসা যাবে। তো এখন বিচের ধার দিয়ে গাড়ি চলছে, অলরেডি প্রায় 9টা বাজতে চলেছে। একদম বিচের সামনে দিয়ে যে রোডটা দিয়ে আসছিলাম, ঠিক সেখান থেকে একটা এই যে রোড ভেতরে ঢুকে যাচ্ছে, এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। এই যে ড্রাইভার যিনি ছিলেন, উনি আমাদের মালপত্র সব নামিয়ে দিলেন। এবারে এখন একদম হোটেলের গেটের সামনেই নেমেছি, দেখতেই পেলেন। এখানে ঢুকে এবার ফর্মালিটি কমপ্লিট করছি সমস্ত রকম চেক ইনের। আচ্ছা, আর একটা ইনফরমেশন বলে রাখি, এখানে এই হোটেলে যেরকম আমরা আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের একটুখানি লেট হবে, কারণ এখানে রুলসে লেখাই ছিল যে 10টা অবধি কিন্তু ইনারা অ্যাভেলেবেল থাকেন, তারপরে কিন্তু আর লেট চেক ইন হয় না। তো আপনাদেরও যদি কোথাও এরকম লেট চেক ইন হয়, আপনারা কিন্তু আগে যদি ফোন করে জানিয়ে দেন, তাহলে কিন্তু সেটা অনেক সুবিধা হয়। এখানে মেন গেট কিন্তু 10টার সময় বন্ধ হয়ে যায়, তাই মেন গেটের একটা চাবিও আমাদের দেওয়া হলো যে আমরা যদি বাইরে যেতে চাই লেট নাইটে। আর তারপরে এখন আমরা চলেছি রুমের দিকে। এই আমাদের রুমটা হচ্ছে যে ফ্লোরে রিসেপশন, তার নিচেও কিন্তু 2-3টে ফ্লোর রয়েছে, কারণ ক্র্যাবিটা হচ্ছে একটু হালকা, মানে পাহাড় বলবো না, ঠিক ছোট ছোট টিলার মতো রয়েছে। তো এইটা হচ্ছে আজকে আমাদের রুমটা যথেষ্ট বড়, ভীষণ স্পেশিয়াস, প্রথমে ঢুকেই যেটা মনে হলো। এবং একটু না, যেহেতু রয়্যাল নাকারা নাম, একটু যেন একটু কি বলবো, একটু আমাদের ভাষায় একটু সাবেকি ব্যাপার রয়েছে, কারণ এই বেডটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও এখানে রয়েছে আরও একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এই যে ব্যালকনিওয়ালা রুম। আমার যে কি ভালো লাগে। তো এই যে আমাদের হোটেলের যিনি ম্যানেজার ছিলেন, উনি আমাদের এসে সব দেখিয়ে টেকিয়ে দিলেন। এবারে জাস্ট একটুখানি রেস্ট নেব, ফ্রেশ হব। রুমে খাবার দাবার আমরা তো কিছু নিয়ে আসিনি, খাবার দাবারে খোঁজে বেরোতে হবে। তার আগে এই ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এই হোটেলটার ভাড়া পড়েছে পার ডে ওই 2800 টাকার মতন ইন্ডিয়ান টাকাতে, আর এখানে কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই।
এখানে রুমের মধ্যে কিন্তু মিনি ফ্রিজ, চা কফি করার সরঞ্জাম সব কিছুই রয়েছে। স্নান টান করে ফ্রেশ হয়ে এবারে একটুখানি বেরোলাম, কারণ পেটে ছুঁচোয় ডন বৈঠক মারছে। একটু খাবার এখনই না দিলে রাতে ঘুমটা কিন্তু বেশ জমবে না। আমরা হোটেলে জাস্ট চেক ইন করলাম 9:10। তারপরে একটু টেনশনে ছিলাম, কারণ হোটেলে বলেছিল যে 10টার সময় লাস্ট চেক ইন। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন একটু বিচের ধারে ঘুরছি। ক্র্যাবিতে এটা আমি সেকেন্ডবারের মতন আসলাম, এবং সত্যি কথা বলতে ক্র্যাবি জায়গাটা এত সুন্দর, মানে সেই ভিড়ভাড়টা নেই, প্রচুর লোকজন আছে ভালোই, কিন্তু এখানকার এত সুন্দর একটা ভাইব রয়েছে যে ক্র্যাবি জায়গাটা ইটসেলফ আমার খুব প্রিয় একটা জায়গা। সমুদ্রের ধার দিয়ে রয়েছে প্রচুর প্রচুর বার, অনেক রকম ছোট ছোট শ্যাক, যেখানে আপনারা বসে বসে অনেক সুন্দর সময় কাটাতে পারেন। কালকে একটা বড় সড়ো ট্রিপ রয়েছে, কারণ কালকে আমরা 7 আইল্যান্ড ট্যুর করব। সুতরাং আজকে বেশি রাত জাগবো না, কারণ সকাল 7টার মধ্যে উঠে পড়তে হবে। তাই একটু এই ধারে কাছটা বেরিয়ে খাবার নিয়েই ঢুকে পড়বো হোটেলে। তাই আজকে ক্র্যাবির যতটা না আপনাদের দেখাতে পারলাম এই ভিডিওতে, পরের ভিডিওতে কিন্তু থাকছে ক্র্যাবির আসল আকর্ষণগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবারের স্টল রয়েছে, তো এখান থেকেই আমরা বেশ কিছু খাবার দাবার কিনলাম। ফ্রাইড রাইস, তার সাথে নিলাম এখানে এই প্রন টেম্পুরা টাইপের একটা জিনিস, আর এইটা সেটা হচ্ছে ম্যাঙ্গো নিউটেলা। এটা এই মোগলাই পরোটার মতন একটা ব্যাপার, কিন্তু ওখানে তার মধ্যে থাকে হচ্ছে আম এবং তার সাথে চকলেট। কি যে অসাধারণ খেতে, কি বলবো। এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। আমি কিন্তু আমার এই সমস্ত ট্র্যাভেল স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করে দিলেও খুব খুশি হব। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কমেন্ট থাকে, কোনো এক্সপিরিয়েন্স থাকে ক্র্যাবির, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে বারবারই বলি, খুব ভালোবাসি। তাহলে সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।